আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টরা, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। মনুমালা মহিলা কলেজের ধারাবাহিক অনলাইন ক্লাসের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 19 ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আগের ক্লাসগুলো তোমরা ভালোভাবে ফলো করেছো। তো আমাদের সিকিউ এর প্রশ্ন যে অংশ থেকে হয় 2 নম্বর অধ্যায়ে সাধারণত সিকিউ প্রশ্নটা হয় হচ্ছে তোমার এই কোয়ান্টাম সংখ্যা তার আগে হচ্ছে নিলস বোর রাদারফোর্ড ইলেকট্রন স্থানান্তর, তাহলে বিভিন্ন মডেল ইলেকট্রন স্থানান্তর এটা একটা অংশ, কোয়ান্টাম সংখ্যা একটা অংশ, আর ফাইনালি দ্রাব্যতা একটা অংশ। 3টা অংশ তোমাদের পড়ানো হয়ে গেছে। এখান থেকে 2 সেট প্রশ্ন 100% আসবেই। এইবার যে সিলেবাসটা দেওয়া হয়েছে, নতুন সিলেবাস, যেটা ছোট সংক্ষিপ্ত সিলেবাস, এখানে কিন্তু এই পর্যন্তই আছে। তো আশা করি তোমরা হয়তো বা এত সংক্ষিপ্ত সিলেবাসের সম্মুখীন হবা না। সেজন্য তোমাদেরকে আমি একটু আর কিছু ডান সাইডে কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে দেবো। ঠিক আছে? যেমন এখানে আলোচনা করা হয়েছে যে পাতন কাকে বলে। এখানে আয়ন টেস্টের একটা ব্যাপার স্যাপার আছে, এটা অবশ্য সিকিউ এর মধ্যে আছে। এখানে আয়ন টেস্টের একটা ব্যাপার স্যাপার আছে, এখান থেকে সিকিউ প্রশ্ন হয়। তো এই আয়ন টেস্টের ব্যাপার স্যাপার গুলোর জন্য আমাদের এইভাবে বলা হয়েছে যে কোনো একটা লবণ, মনে করো কপার সালফেট, এই লবণের মধ্যে 2টা অংশ আছে, একটা পজিটিভ অংশ, একটা নেগেটিভ অংশ। এই পজিটিভ অংশটাকে আমরা বলি ক্ষারীয় মূলক, আর এটাকে বলা হয় অম্লীয় মূলক। কেন বলা হয়? কারণ প্রত্যেকটা লবণই উৎপন্ন হয় একটা ক্ষার আর একটা অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে। তাহলে দেখো এখানে কপারটা আসছে কোন জায়গা থেকে? ক্ষার থেকে। আর এখানে সালফেটটা আসছে কোন জায়গা থেকে? অ্যাসিড থেকে। তাই এটাকে বলা হয় অম্লীয় মূলক, এটাকে বলা হয় ক্ষারীয় মূলক। আশা করি বুঝতে পারছো। এখন তোমাকে 8টা ক্ষারীয় মূলক টেস্ট করা জানতে হবে এবং মিনিমাম 3টা অম্লীয় মূলক টেস্ট করা জানতে হবে। কোন ক্ষারীয় মূলক টেস্ট করা জানা লাগবে? এটা হচ্ছে কপার 2+, আয়রন 2+, আয়রন 3+, জিঙ্ক 2+, অ্যালুমিনিয়াম 3+, সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+, আর অ্যামোনিয়াম প্লাস। দেখো 8টায় আছে। এই 8টা ক্ষারীয় মূলক তোমাকে টেস্ট করতে হবে। আচ্ছা, এদের আবার একটা করে মূলকের একাধিক টেস্ট থাকতে পারে। যেমন ধরো যে আমি যদি স্টার্টিং করি আয়রন নিয়ে, তাহলে আয়রনের 2+, আয়রন 3+, এদের টেস্টগুলো একই মতো। সেটা হচ্ছে যে আয়রনের কোনো একটা লবণ যদি তুমি নাও, ফেরাস ক্লোরাইড, তুমি এর মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, তাহলে পরে দেখবা বিক্রিয়া সম্পর্কে আমরা জানি যে এটার বাম সাইড, এটার ডান সাইড, এটার ডান সাইড, এটার বাম সাইড। তাহলে ফেরাস হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, এর বর্ণ হচ্ছে সবুজ। এটা ক্লাস 10 ছিল। আবার এদিকে যদি ফেরিক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, তাহলে দেখা যাচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। এই এর লালচে বাদামি 2 ধরনের। তাহলে পরে আমরা যদি আমাকে লবণ দাও, লবণ দিয়ে বলা হলো যে এটা আয়রন কিনা টেস্ট করো, তো আমি ওর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, সবুজ আলোকে পড়লো, এটা ফেরাস ক্লোরাইড। ডেফিনেটলি পৃথিবীর মধ্যে কোনো মৌলের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সবুজ বর্ণ উৎপন্ন হবে না। তাহলে আমরা বুঝে নিলাম। আবার বলা হচ্ছে আমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লালচে বাদামি হয়, তাহলে আমি নিশ্চিত এটা হচ্ছে ফেরিক। আচ্ছা, এছাড়াও আরো টেস্ট আছে করতে হবে, যেগুলা পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটা একটা শক্তিশালী বিকারক যা দিয়ে বিভিন্ন আয়ন টেস্ট করা যায়। এই পটাশিয়াম ফেরোসায়ানাইড তুমি যদি যুক্ত করো, তাহলে দেখো আমরা বলছি এর বাম সাইড এটা, এর বাম সাইড, এর ডান সাইড এটা, আর এর বাম সাইড, এর ডান সাইড। তাহলে পারে যদি আয়রন এখানে যায়, তাহলে এখানকার পটাশিয়ামের যোজনী হলো 4। একটা পটাশিয়ামে 1, 4টা পটাশিয়ামে 4। তাহলে আয়রনের যোজনী এখানে 2। তাহলে এখানকার যদি একটা আয়রন আমি এখানে দিই, তাহলে পরে 2টা পটাশিয়াম পাবে।
তাহলে পটাশিয়াম FeCl6 প্লাস ওই দুটো পটাশিয়ামকে নিয়ে দুটা ক্লোরিন 2 পটাশিয়াম ক্লোরাইড। আশা করি বুঝতে পারছো। আবার আরেকটা বিকারক আছে যে যদি K3 হয় FeCl6, এর নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এর নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। তো এটাকে তুমি যদি বিক্রিয়া করো তাহলে এটা যদি একটা জায়গা দুটো পালা গেলে থাকবে FeCl6 প্লাস পটাশিয়াম ক্লোরাইড। এখান থেকে দুটো পালা আছে, দুটো নিয়ে অনুরূপভাবে আমি যদি এখানেও সেই বিক্রিয়াগুলো করতে চাই FeCl3 প্লাস পটাশিয়াম FeCl6, তাহলে এখানে যদি দুটোই 3, একটা গেলেই 3টা পালা যাবে, তাহলে একটা আয়রন, একটা পটাশিয়াম FeCl6 প্লাস পটাশিয়াম ক্লোরাইড, 3টা পালাইছে, 3টা, তাহলে 3। আবার Fe3 প্লাস K3 FeCl6, তাহলে দেখো এখানে কি হচ্ছে, একটা যদি দেয় সবাই পাওয়া যাবে, কিচ্ছু করার নাই, আমাকে তাহলে রাখতেই হচ্ছে FeCl6। আশা করি বুঝতে পারছো। এখন এদের রং কেমন, এদের রংটা জানার জন্য আমি একটা ছন্দ তৈরি করেছি, সেটা হচ্ছে নাবার একটি গাড়লের 2 হালি লেন্স। নাবা হচ্ছে আমার একটা সাবজেক্ট নাম ছিল, তাই নাবার মানে পটাশিয়াম না থাকলে বা মানে বাদামি, তারপরে পটাশিয়াম একটি থাকলে গাঢ় নীল, গাঢ়লের গাঢ় নীল। আর পটাশিয়াম 2টি থাকলে, 2 হালি 2টি থাকলে হালকা নীল। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে পটাশিয়াম আছে নাই, পটাশিয়াম নাই, না থাকলে কি হবে, এটা হবে বাদামি। এখানে পটাশিয়াম আছে একটা, তাহলে একটা থেকে কি হবে, গাঢ় নীল। এখানে পটাশিয়াম কয়টা আছে, একটি আছে, তাহলে কি হবে, গাঢ় নীল। এখানে পটাশিয়াম কয়টা আছে, 2টা আছে, তাহলে হালকা নীল। এইভাবে তোমাকে কালারটা মনে রাখতে হবে, এমসিকিউ এর জন্য বা সিকিউ যে কোনটার জন্য তোমাকে এটা মনে রাখতে হবে। আশা করি বুঝতে পারছো। বা তোমাকে যদি বলা হয় ফেরাস এবং ফেরিক আয়নের পার্থক্য নির্ণয় করো, তখন তুমি এই 3টা বিক্রিয়া দিয়ে 2 পাশে পার্থক্য করতে পারবা। এ হয়ে গেল আমাদের ফেরাস এবং ফেরিকের টেস্ট। আচ্ছা, এবার বলা হচ্ছে আয়রনের টেস্ট। আয়রনের 3টা টেস্ট আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে যে আয়রন ক্লোরাইড, মনে করো আয়রন ক্লোরাইড বা আয়রন সালফেট, মনে করো যে CuSO4 আয়রন সালফেট। তুমি যদি এর মধ্যে পটাশিয়াম ক্লোরাইড আয়োডাইড দাও, তাহলে প্রথমে উৎপন্ন করবে কিউপিক আয়োডাইড, এর বর্ণ হলো সাদা, প্লাস পটাশিয়াম সালফেট প্লাস আয়োডিন একটা মুক্ত হয়ে যাবে। এই আয়োডিন মুক্ত হয়ে যাওয়ার জন্য সমস্ত দ্রবণটার বর্ণ হবে বাদামি। পদ্ধতি এরকম এমসিকিউ করা হয় যে কপার সালফেট দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যুক্ত করলে সৃষ্ট দ্রবণের বর্ণ কেমন হবে, তাহলে দ্রবণের বর্ণ বললে বাদামি, আর কি বর্ণের পদক্ষেপ সৃষ্টি হবে বললে সাদা। এরপরে যদি কপার সালফেটের মধ্যে যদি আমি সে আগের পটাশিয়াম ফেরোসায়ানাইড যুক্ত করি, তাহলে কি হয়, যেহেতু কপার যদি এখানে 2, তাহলে একটা কপার গেলে 2টা পাবে, আমি 2টা কপার নিয়ে যাবো, তাহলে 2টা উঠে গেল আয়রন পটাশিয়াম, তাহলে কি থাকলো, FeCl6 প্লাস পটাশিয়াম সালফেট। আচ্ছা, এর বর্ণ কেমন, এর বর্ণ হচ্ছে বাদামি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যদি কপার সালফেটের মধ্যে তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত পরিমাণে দাও, তাহলে প্রথমে উৎপন্ন করবে, মনে করো এটা আছে 10 ফোঁটা, তুমি এটা প্রথমে দিলা 5 ফোঁটা, মানে ধীরে ধীরে, তাহলে কি হলো, এটা কিন্তু পুরোপুরি বিক্রিয়া অংশগ্রহণ করবে না। তাহলে বিক্রিয়া করলে কি হবে, কপার হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম সালফেট আর ইনটু কিছুটা কপার সালফেট এখানে থেকেই যাবে। এইবার আমি
এর মধ্যে যদি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, অর্থাৎ কপার হাইড্রোক্সাইড ইনটু কপার সালফেট প্লাস অ্যামোনিয়াম সালফেট, এর মধ্যে যদি আমি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত পরিমাণে দিয়ে দিই আরো 10 ফোঁটা, তাহলে দেখা যাচ্ছে এই সবগুলোর যুক্ত হয়ে উৎপন্ন হবে NH3 টেট্রাঅ্যামিন কপার সালফেট প্লাস পানি। এর বর্ণ হচ্ছে গাঢ় নীল। এই যৌগটাকে আমরা আবার সোয়েটজার বিকারক বলি। সোয়েটজার বিকারক, সাধারণত সোয়েটজার বিকারককে এভাবে দেখানো হয় যে টেট্রাঅ্যামিন কপার 2+, সাধারণত এভাবে দেখানো হয়। তো এখান থেকে অনেক এমসিকিউ হতে পারে, সোয়েটজার বিকারক কোন আয়ন টেস্ট শনাক্তকরণে সোয়েটজার বিকারক উৎপন্ন হয়, নিম্নের কোনটি সোয়েটজার বিকারক, এরকম প্রশ্ন হতে পারে। এইভাবে আমরা আয়ন কপারের 3টা টেস্ট দেখাতে পারি। তো আজকে এই 3টা টেস্ট থাক, তোমরা ভালো করে দেখো, কোনো সমস্যা হলে আমাকে প্রবলেমগুলো জানাবো, তখন আমি আবার চেষ্টা করবো অন্যভাবে করে দেওয়ার জন্য। আগামী দিনে বাকি আয়নগুলো আমরা টেস্ট করবো। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই আল্লাহ হাফেজ।